আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। আমি প্রাণ থেকে তোমাদের প্রত্যেকের জন্য দোয়া করি, যারা সেই শুরু থেকে আজ পর্যন্ত লেগে আছো। আর মাত্র একটা দিন, এরপর হয়তো বা ঘড়িতে ধরে রাত 9টা বেজে 15 মিনিট, আর এভাবে কথা হবে না, অন্য কোনো আয়োজনে অন্য কোনো দিন কথা হবে। সেক্ষেত্রে শুধু এইটুকু বলে রাখি, আমাদের নেক্সট ক্লাস আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, শেষ ক্লাস এই আয়োজনের অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার ইনশাআল্লাহ রাত 9টা বেজে 15 মিনিটে। সমস্ত হাতের কাজগুলো সেরে নিও এবং সেই দিন অবশ্যই সাথে থাকা চাই। যারা সাথে লাইভে থাকবে সেই দিনকার ক্লাসটিতে, তাদের জন্য শুধু গুড নিউজটি রয়েছে, বিশেষ একটি বার্তা। কেমন? এইটুকুই কথা। আমরা ক্লাসের মাঝে ডুব দেব। এখন ক্লাসের বাইরে অন্য কোনো কথা বলা যাবে না। অনেক কথা বাকি রয়েছে, সব কথাগুলো বলবো 20তম ক্লাসে। তবে অবশ্যই 20তম ক্লাসে যারা উপস্থিত থাকবে তাদের জন্য একটা স্পেশাল গুড নিউজ আছে। যারা শুধু লাইভে থাকবে স্পেশালি সেই দিন, সেই গুড নিউজটা তারাই পাবে এবং তারাই সেটা নিতে পারবে। ওয়েল, তো চলো আজকের আয়োজনটা শুরু করি। আর অন্য কোনো কথা হবে না, আমরা ক্লাসের মাঝে ডুব দিই। ডে 19, 19তম দিনের আয়োজন। তার মানে আমরা আর একদিন পাব। আজকে বলা যায় চূড়ান্ত দিনের আগের মুহূর্ত। সুতরাং তোমাদের অনেক বেশি সিরিয়াস হতে হবে। আর যে কথাটি আগেই বলেছি যে আজকে মূলত রিভিউ অ্যান্ড রিচেক, পুরনো স্মৃতি আমরা রোমন্থন করব, পুরনো বিষয়গুলোর দিকে তাকাবো, যেগুলো যেগুলো দেখেছি আমরা। আজকে লেকচার বলবো না, ডে 1 থেকে 10 পর্যন্ত যেগুলো পড়েছি সেগুলোকে আমরা একটু রিচেক করব, দেখব কেমন। এবং তোমাদের আশা করি যারা আমার ক্লাসে অ্যাটেন্ড ছিলে এবং যারা পড়াশোনা করেছো, তাদের প্রতিটা মুহূর্তে মনে হবে হ্যাঁ, এগুলো স্যার শিখিয়েছেন বা স্যার এগুলো কথা আপনি বলেছেন, এইগুলো তোমাদের মনে হবে, আমার বিশ্বাস। তো প্রথমেই আমরা ডে 1 থেকে 2, অর্থাৎ এই 2 দিনের লেকচারের কিছু মূল বিষয় ছিল। যেমন ধরো, তোমাদের বলেছিলাম যে তোমাদের অবশ্যই টেন্স জানতে হবে। মনে করে দেখো, প্রথম ক্লাসের কথা, লিঙ্কিং ভার্ব সম্পর্কে জানতে হবে, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব, এর সঙ্গে টেন্সের সাথে সিকোয়েন্স অফ টেন্স জানতে হবে, দুইটা টেন্সের ব্যবহার। এবং প্রথম দিন থেকেই তো আমাদের ওয়ার্ড লিস্ট, মুখস্থ অংশগুলো চলছিল, যা 4টা করে ফর্ম ছিল: নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। সেগুলো যে ব্যবহার হয় এবং যেগুলো তোমরা পড়েছো এখন পর্যন্ত, সেগুলোর মধ্যে থেকেই একটা ওয়ার্ডকেও আমি এখানে ব্যবহার করেছি। দেখা যাক তোমরা সেই জিনিসটা বুঝতে পারছো কিনা। আমি তোমাদের চোখে একবারে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে মূলত এটি তোমাকে জানতে হয়। এটা জানো না বলেই তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভুল করো বা পারো না। ধরা যাক এমন একটি কথা তুমি লিখতে চাইছো অথবা মনে মনে ভাবছো, বা কোনো ক্ষেত্রে বাংলা আছে, তুমি তার ইংরেজিতে ট্রান্সলেশন করতে চাইছো। তাহলে কি করবে? বাংলাটা এরকম: আবহাওয়া অধিদপ্তর যখন পূর্বাভাসমূলকভাবে বন্যার আশঙ্কা প্রকাশ করেছিল, তখন গ্রামের সবার কাছেই সেই পূর্বাভাসটা অনুমেয় মনে হয়েছিল। এখানে পূর্বাভাসমূলকভাবে, ওকে, আশঙ্কা প্রকাশ করেছিল। এই আশঙ্কা প্রকাশ করা, এটা একটা গ্রামের সবার কাছে পূর্বাভাসটা অনুমেয় মনে হয়েছিল। আমি এই কয়েকটি ওয়ার্ডে একটু আন্ডারলাইন করলাম এবং অন্য একটা কালার দিয়ে রাখলাম, রাইট? কারণ আমরা যখন ট্রান্সলেশন করব দেখব যে ওই শব্দগুলো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এভাবে ব্যবহৃত হয়েছে কিনা। এবং দেখো, এখানে বাক্যের সংখ্যা 2টা। যখন বাক্যের সংখ্যা 2টা হয়, সেটা কিন্তু সিকোয়েন্স অফ টেন্স। এই ব্যাপারগুলো তোমাকে জানতে হয় এবং প্রিন্সিপাল সেন্টেন্সটা যে টেন্সে থাকে সেটার সঙ্গে সঙ্গতি রেখেই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা পরিবর্তন করতে হয়। এটা কিন্তু লেকচার 1-এর কথা আমাদের। তো বাক্যটা এরকম যে হোয়েন দ্য মিটিওরোলজিক্যাল, অর্থাৎ আবহাওয়া, মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট প্রেডিক্টেড, এই যে পূর্বাভাস দিয়েছিল, আশঙ্কা প্রকাশ করেছিল ইত্যাদি। সো আমরা এখানে ভার্ব হিসেবে এটাকে ব্যবহার করলাম, ওকে। দ্য ফ্লাড প্রেডিক্টিভলি, পূর্বাভাসমূলকভাবে। এবার আমরা অ্যাডভার্বটা ব্যবহার করলাম একই শব্দের আমরা অ্যাডভার্বটা ইউজ করলাম। দ্য প্রেডিকশন, ওই কথাটা যে পূর্বাভাসটা, হ্যাঁ, দ্য প্রেডিকশন
পূর্বাভাসটা এবার নাউন হিসেবে ইউজ হয়েছে এবং আমরা জানি যে ডিটারমিনারে পরের শব্দটি নাউন হয়, রাইট? সিমড এটা কিন্তু লিঙ্কিং ভার্ব। প্রেডিক্টেবল আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, অনেকবার এই কথাগুলো বলা হয়েছে, প্রেডিক্টেবল। ওকে, তাহলে আমি যে বিষয়টিকে হাইলাইট করতে চাচ্ছি, তোমরা একটু মনে করে দেখো তো যে তোমরা যতগুলো ওয়ার্ড পড়েছো ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বই থেকে, প্রতিদিন যে হোমওয়ার্ক দিতাম সেখানে এই শব্দগুলো ছিল কি না? একটু আমাকে কমেন্টে লেখো দ্রুত যে স্যার হ্যাঁ মনে হচ্ছে, হ্যাঁ এটা এই শব্দটা পড়েছিলাম, এটা কমন পড়েছে। এবং এটা একটু মনে করো তো যে তুমি সব নিয়ম জানলে কিন্তু ওয়ার্ড মিনিং ঠিক মতো তোমার জানা নেই, তাহলে এরকম একটা বাংলার তুমি কি আদৌ ইংরেজি করতে পারবে? পারবে না। সো তোমাকে এই বিষয়গুলো জানতে হবে এবং সবশেষে এটা আমি তোমাকে মনে করিয়ে দিই, যে কোনো কোর্স, যে কোনো আয়োজন কখনোই সার্থক হবে না যদি না তোমার ভেতরে পর্যাপ্ত পরিমাণে ভোকাবুলারির একটা সংগ্রহ না থাকে। আমি তোমাদের দিয়েছি, সেগুলোকে একটু আমলের মধ্যে রাখতে হবে, নিয়মিত এগুলো চর্চা করতে হবে, ঠিক আছে? সো এই হচ্ছে ডে 1 থেকে 2 ফ্ল্যাশব্যাক, এগুলোই তোমাদেরকে শেখানো হয়েছিল। আজকে মূলত অনেকটা এমসিকিউ টাইপের বিষয় থাকবে, তোমাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার মতো, ওই যে বললাম চোখে আঙ্গুল দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ডে 3 এবং 4-এ কী ছিল সেগুলোকে আমরা একটু এমসিকিউ আকারে দেখিয়ে নিই। হ্যাঁ, দেখে নিই। তবে মজার কথা হলো যে আজকের এমসিকিউগুলো একটু অদ্ভুত, অর্থাৎ এভাবে সাধারণত কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে না। কিন্তু তোমাদের যেহেতু আমি ফ্রি হ্যান্ড রাইটিং শেখাচ্ছি, ফ্রি হ্যান্ড রাইটিং মানে সেখানে একটা অবশ্যই বাংলা থাকবে, বাংলা তুমি মনে মনে ভাববে, তারপর তো লিখবে, আর লিখতে যেই তো তোমার কনফিউশন ক্রিয়েটটা হয়। তো ওই বাংলাটা আমি দিয়েছি, তার সাথে ইংরেজিটাও আমি দিয়েছি, এবং যে জায়গাটা কনফিউজিং একটা মোমেন্ট আসতে পারে আমি সেই জায়গাটা গ্যাপ তৈরি করেছি। এইভাবে করে আমরা আস্তে আস্তে করে শেষ করবো ইনশাআল্লাহ। তো স্লাইডে যখন থাকবে তোমরা আনসারগুলো চাইলে দিতে পারো অথবা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারো, কেমন? যেমন ধরো বাংলায় কথাটা বলছো যে রেজার বন্ধুর পরামর্শটি, রেজার বন্ধুর পরামর্শটি, রেজা একজন ব্যক্তির নাম, রেজার বন্ধুর পরামর্শটি সবাই গুরুত্ব দিয়ে শুনেছিল। তো নর্মালি এভরিওয়ান কেয়ারফুলি, সবাই শুনেছিল, গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে, লিসেন টু, লিসেনের সঙ্গে টু হয়, শুনেছিল। অ্যাডভাইস, এখন রাইট উত্তরটা কী হবে? আচ্ছা, এখানে প্রথমত অ্যাডভাইসটা থাকবে না, অ্যাডভাইসটা আমি দেব না, এইটুকু থাকবে, এভরিওয়ান কেয়ারফুলি লিসেন টু ডট ডট। এখন কি হবে? রেজাস ফ্রেন্ডস অ্যাডভাইস, মনে করে দেখো আমি কিন্তু তোমাদেরকে এই রুলটা শিখিয়েছিলাম, অ্যাপোস্ট্রফি এস এবং অপের ব্যবহার, মনে আছে? এবং আমি কোথায় কি বলেছিলাম একটু মনে করে দেখো তো। ব্যক্তির ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহারটা সবচেয়ে বেশি প্রচলিত এবং এটাই মানানসই। সেই দিক থেকে আমরা রাইট উত্তর বলবো এ নাম্বারটা। অর্থাৎ রেজাস ফ্রেন্ড মানে রেজার বন্ধুদের পরামর্শ। নিশ্চয়ই জানো যে অ্যাপোস্ট্রফি এস থাকলে অর্থটা বাম দিক থেকে ডান দিকে আসতে থাকে, সুতরাং রেজার বন্ধুদের পরামর্শটি। আর যদি বলি দ্য অ্যাডভাইস অফ রেজাস ফ্রেন্ড, রেজার বন্ধুদের পরামর্শ, এটিও ভুল নয়, তবে লেখার ক্ষেত্রে এটির ব্যবহার অনেক বেশি কম। যারা বুঝতে পেরেছ এবং পুরনো স্মৃতি রোমন্থন করতে পারছো, মনে করছো ও আচ্ছা আচ্ছা স্যার হ্যাঁ মনে আছে, আপনি সুন্দর করে এটা বলেছিলেন, আমার মূলত আজকের আয়োজনটি তাদের জন্যই, তাদের জন্য উৎসর্গ করছি যারা এগুলো মনে করতে পারছো। আচ্ছা, নাম্বার 2-এ আসি এবার। প্রধান শিক্ষক সকালে সার্কুলারটি প্রতিটি ক্লাসে জানিয়ে দিলেন। প্রধান শিক্ষক, ওকে, দ্য হেডমাস্টার ডট ডট দ্য সার্কুলার টু এভরি ক্লাস ইন দ্য মর্নিং, সকালেই প্রতিটা ক্লাসে জানিয়ে দিলেন। তো জানানোর ইংরেজি কি? জানানোর ইংরেজি হচ্ছে নর্মালি সার্কুলার থেকে সার্কুলেটেড, মানে এটা প্রচার করে দেওয়া, প্রসার করে দেওয়া। তো আমি এই ওয়ার্ডটা দিয়েছি কেন, তোমরা মাঝে মাঝেই খেয়াল করবে যে আমি প্রচুর পরিমাণে এখন পর্যন্ত যে ভোকাবুলারিগুলো তোমরা পড়েছো সেগুলোকে আমি ব্যবহার করার চেষ্টা করেছি আজকের এই পুরো আয়োজন ধরেই। যেমন এই সার্কুলার শব্দটাও কিন্তু তোমরা পড়েছো, সার্কুলার এটা ভার্ব হিসেবে, ঠিক আছে? সেইটাকে আমি এখানে ব্যবহার করে দেখালাম। ওকে, এবারে নাম্বার 3 দেখো। পুরো গ্রামটা যেন উজ্জ্বলতায় ভরে উঠেছিল, পুরো গ্রামটা যেন উজ্জ্বলতায় ভরে উঠেছিল। সাথে আরেকটি বিষয় তোমাদেরকে বলি, 3 এবং 4, আজকের এই যে ডে 3 এবং 4 তোমরা মনে করে দেখো, আমি কিন্তু তোমাদের 10টা স্ট্রাকচার দিয়েছিলাম, মনে আছে তোমাদের? আমি বলেছিলাম যে 10টা স্ট্রাকচার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, সেইগুলো হচ্ছে এইগুলো। তো এই হচ্ছে সেই জায়গা, আমি সেখানে এই আলোচনা আমি 10টি স্ট্রাকচারকে হাইলাইট করার চেষ্টা করেছি। সেখানেও দেখবে লিঙ্কিং ভার্বের একটা ব্যবহার ছিল,
হ্যাঁ, সবগুলো আসবে আস্তে আস্তে। তাহলে পুরো গ্রামটা, দ্য হোল ভিলেজ, উজ্জ্বলতায় ভরে উঠেছিল, মানে দেখতে মনে হয়েছিল এই যে ভরে উঠেছিল, পুরো গ্রামটা যেন উজ্জ্বলতায় ভরে উঠেছিল এমনটি মনে হয়েছিল। হ্যাঁ, এরকম একটা কথা এর ভেতরে লুকোনো থাকে। তাহলে লুকড, দেখতে মনে হয়েছিল কেমন, ফুল অফ, এই ফুল অফের পরে আমি কি বসাবো, প্রেপোজিশনের পরে আমি কি বসাবো? আমি তো ভোকাবুলারি পড়েছি স্যার, আপনি ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বই থেকে বলেছেন, আমি এটা পড়েছি। রেডিয়েন্স এটা নাউন, রেডিয়েন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন রেডিয়েন্স মানে হচ্ছে উজ্জ্বলতা, আর রেডিয়েন্ট মানে হচ্ছে উজ্জ্বল। তাহলে এখানে বসবে কোনটা? উজ্জ্বলতায়, রাইট? প্রেপোজিশনের পরে বেসিক্যালি কি হয়, একটা নাউন হয়। তাহলে আমরা নিচে নাউনটা নেব। ওই যে বলেছিলাম তোমাদের, যখনই ভোকাবুলারি পড়বে দেখবে যে মূল শব্দটা বাক্যে কোথায় ব্যবহার হয়েছে, এই যে একটু বোল্ড করে দেওয়া থাকে, মনে আছে? ওকে, সো এই কথা বলতে যে মনে হলো যে আজকেও তোমাদেরকে হোমওয়ার্কে নিয়ে যাব এবং জানতে চাইবো গত দিনে দেওয়া হোমওয়ার্ক তোমরা কারা কমপ্লিট করেছো। সুতরাং বইটা খুলে ফেলো, ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বইটা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে নেব হোমওয়ার্ক 351 থেকে 380 পর্যন্ত। 351 থেকে 380 পর্যন্ত তোমাদের পড়া, ঠিক আগের মতো করেই তোমরা পড়বে। আর একটি বিষয় বলো, যেটা প্রতিদিনই জানতে চাই, আর হয়তো বা একদিন জানতে চাইবো, এরপরে তোমাদের আর ব্যথা দেব না। একটু আমাকে বলো তো, গত দিনের হোমওয়ার্কটা তোমরা কারা কারা কমপ্লিট করে আজকের লাইভে, আজকের এই ক্লাসে অ্যাটেন্ড হয়েছ, একটু জানাও। আমি কমেন্টে নজর রাখছি, প্রত্যেকেই একটু জানাও আমাকে। আর আজকের পড়াটা নিয়ে নাও 351 থেকে 80। দ্যাট মিনস আগামী দিন থাকবে 381 থেকে 400 পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আগামী দিন আমি বলি বা না বলি, মনে রেখো এই পড়াটা তোমাকে কমপ্লিট করতে হবে। কেমন? আজকে নিয়ে নাও 351 থেকে 80 পর্যন্ত। এইভাবে করে আলহামদুলিল্লাহ চলতে থাকবে ঠিক আগের মতো করেই। আর একটি কথা মনে রেখো তোমরা, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা হয়, সফলতার দ্বারপ্রান্তে এসেই আমরা কিন্তু ব্যর্থ হই। এই সফলতার দ্বারপ্রান্তে এসে ব্যর্থ হবার পেছনে একটি কারণ, আমাদের আগ্রহটা ঠিক শুরুর মতো করে থাকে না। একটা যুদ্ধে আমরা যখন প্রায় জিতে যাই বা প্রায় যুদ্ধটা শেষ হবে আর একটু পর, এই ভাবনাটাই আমাদেরকে কিন্তু অনেক সময় পরাজিত করে ফেলে। অর্থাৎ আমরা অলস হয়ে যাই, আমরা ভাবি আর তো কোনো সমস্যা নেই, নিশ্চিত বিজয়। সুতরাং এই কোর্সের শেষের দিকে এসে যেন হোমওয়ার্কের গতিটা কোনোভাবেই থেমে না যায়। যদি থামিয়ে না দাও, তাহলেই তুমি উইন করবে এবং অন্যদের থেকে আলাদা হবে। সুতরাং আমি বারবার তোমাদের উপদেশ দিয়েছি বিভিন্ন সময় বিভিন্নভাবে, এখনও আমার কথা একটাই, যে বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় শুধুমাত্র যে কারণে শুরু করে আগ্রহ আর উৎসাহ উদ্দীপনা নিয়ে, কিন্তু মাঝপথে তারা থেমে যায়। এবং অবশ্যই থেমে যাওয়ার পেছনে নেপথ্যে যে কারিগর, সে হচ্ছে শয়তান। শয়তানের অসহায় কিন্তু আমরা থেমে যাই। কিন্তু যারা শয়তানকে পরাজিত করতে পারে, একটু নড়ে সরে বসে এবং ভাবে আমাকে তো শয়তান ধোঁকা দিচ্ছে, আমি তাহলে থেমে যাব কেন, তারাই মূলত থামে না, আর তারাই সফলতার ঘ্রাণ নেয়। আশা করছি তুমি সফলতার ঘ্রাণ পেয়েছো, একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছো। ওকে, এই হচ্ছে 380। এই পর্যন্তই তোমাদের আগামী দিনের পড়া। আর আমি কমেন্টে নজর রাখলাম, অনেকে পড়ে অ্যাটেন্ড হয়েছে, অনেকে অজুহাত দেখাচ্ছ। দয়া করে আমরা অজুহাত দেখাবো না। যারা পড়েছো তোমাদের প্রত্যেককে অভিনন্দন। তো চলো আবারও আমরা পড়ায় ফিরে যাই। তো চলছে মূলত ডে 3 এবং 4টাকে হাইলাইট করা, অতীত স্মৃতিগুলো একটু মনে করিয়ে দেখা, আর এর সাথে সাথে প্রতিটা সেন্টেন্স, এই প্রায় সেন্টেন্সগুলোতেই এখন পর্যন্ত যে ওয়ার্ডগুলো, ভোকাবুলারিগুলো পড়েছো সেগুলোর ব্যবহার দেখানো। আচ্ছা, ধরা যাক 4 নম্বর বাক্যটা, সে প্রতিজ্ঞা করেছে ভবিষ্যতে পরিবারের জন্য একদিন বিলাসবহুল বাড়ি বানাবে। ওকে, সে প্রতিজ্ঞা করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি হ্যাজ প্রমিসড, বিলাসবহুল বাড়ি বানাবে। প্রমিসডের পরে কিন্তু একটা ইনফিনিটিভ বসে। আমাদের এরকম নিয়ম ছিল ইনফিনিটিভের ব্যবহার। হি হ্যাজ প্রমিসড টু বিল্ড আ লাক্সারিয়াস হাউস ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য একটি বাড়ি বানাবে। এই লাক্সারিয়াস শব্দটা কি তোমরা পড়োনি? একটু কি মনে হয় না যে তোমরা যে ওয়ার্ড লিস্টগুলো পড়েছো, আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, তার মধ্যে লাক্সারিয়াস ছিল কিন্তু আমার মনে আছে। ওকে, তাহলে আপনার কিছু কিছু ভার্বের পরে যে ইনফিনিটিভ বসাই সেটা তোমাকে জানতে হবে। নাম্বার 5, আমি জানতাম তাদের মধ্যে বন্ধুত্বতা খুব গভীর ছিল। ওকে, আই নিউ দ্যাট ক্লজ, মনে আছে যে 10টি স্ট্রাকচারের কথা বলেছিলাম, সেগুলোর ভিতরে ছিল একটা দ্যাট ক্লজ বা ক্লজ। তাহলে আই নিউ দ্যাট, আমি জানতাম, যেহেতু জানতাম বলেছি পাস্ট টেন্স, এই জন্য আই নিউ দ্যাট দেয়ার উড বি আ ট্রু সেন্স ...
ইন্টিমেট হবে নাকি ইন্টিমেসি হবে? ইন্টিমেট হবে নাকি ইন্টিমেসি হবে? ওয়ার্ড কিন্তু তোমাদের জানা, যারা পড়েছো তারা জানো। ওয়েল, সো ইন্টিমেট মানে হচ্ছে ঘনিষ্ঠ, আর ইন্টিমেসি মানে কি? ঘনিষ্ঠতা। ইন্টিমেট মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, আর ইন্টিমেসি হচ্ছে বন্ধুত্বপূর্ণতা। আমি বলেছি বন্ধুত্বতা, দ্যাট মিনস আমরা এখানে একটা নাউন বসাবো, এবং আরও একটি কারণে আমরা নাউন বসাবো, বিকজ প্রেপোজিশনে পরে কিন্তু নাউনই বসে। সুতরাং রাইট উত্তর হচ্ছে ইন্টিমেসি। এগুলো নিয়ে কনফিউজড হয়ে যাও তোমরা, লিখতে যে এই জায়গায় এসে কলম থেমে যায়, এরপর কলমের মাথা কামড়ানো শুরু করো, কলমের হেড কামড়াও, কিন্তু কোনোভাবেই বের হয় না যে আসলে কি ইন্টিমেট লিখতে চাও নাকি ওটা হবে নাকি ইন্টিমেসি হবে। ওকে, আচ্ছা, নাম্বার 6, সে অন্যের কাজ অনুকরণ করার চেষ্টা করেছে। চেষ্টা করছে মানে কন্টিনিউয়াস টেন্স, এই জন্য হি ইজ ট্রাইং, চেষ্টা করছে টু স্টপ, বন্ধ করতে। কি বন্ধ করতে? অন্যের অনুকরণে কাজ করার। সুতরাং অনুকরণ মানে হচ্ছে ডুপ্লিকেট। এখন স্টপের পরে কি বসে? ক্যান ইউ ইমাজিন? স্টপ টু ডুপ্লিকেট, স্টপের পরেও কিন্তু টু বসে। এরকম নির্দিষ্ট কিছু শব্দের পরে তোমার হলো ইনফিনিটিভ বসে, আবার কিছু কিছু ভার্বের পরে তোমার ভার্বের সঙ্গে আইএনজি হয় বা জেরান্ড হয়। সেগুলোও আমি বলেছিলাম তোমাদের, একটু পড়বে, ঘুরে ফিরে, আশা করি অনেক কাজে দেবে। আর ডুপ্লিকেট বা এই শব্দটাও কিন্তু তোমরা দেখেছ, তোমাদের এখন পর্যন্ত পড়ার ভেতরেই এই ওয়ার্ডটা ছিল। ওকে, আমরা টোটালি 10টা দেখব এই ডে 3 এবং 4-এর ভেতরে 10টা এমসিকিউ টাইপ দেখব। চলো এবার আমরা নেক্সট দেখি 7 থেকে বাকিগুলো। আচ্ছা, আমি একটা স্লাইডে দিলাম 7 থেকে 10 পর্যন্ত। আচ্ছা, এই স্কুলে এখন আর কোনো ক্লাসরুম খালি নেই। দেখো, মনে করে দেখো, আমি কিন্তু তোমাদের এই ব্যবহার শিখিয়েছিলাম। রাইট তো কি হতে পারে? ডট ডট এনি এমটি ক্লাসরুম, মানে কোনো ক্লাসরুম ইন দিস স্কুল নাও, এই স্কুলে খালি নেই, সো দেয়ার ইজ নট। তোমাদের মনে আছে কিনা একটু মনে করে দেখো তো, আমি দেয়ারের ব্যবহার শিখিয়েছিলাম কিনা এবং বলেছিলাম কিনা যে মূল কথা যখন শুরুতে না বলে আমরা মাঝে বলি, কোনো ক্লাসরুম এই স্কুলে আর খালি নেই, এটা না বলে আমরা বলছি এই স্কুলে এখন আর কোনো ক্লাসরুম খালি নেই। মূল কথাটাকে যখন বাক্যের ভেতরে বলি আমরা, সেই সব বাক্যগুলো শুরুতেই কিন্তু আমরা দেয়ার দিয়ে শুরু করেছিলাম, মনে আছে? এই গ্রামে কোনো স্কুল নেই, এই গ্রামে কোনো বিদ্যালয় নেই, স্কুল বিদ্যালয় বাক্যের মাঝে ব্যবহার করেছি, আর সেগুলোতেই দেয়ার ইজ আমরা ব্যবহার করেছিলাম। তো যেহেতু নেই বলেছি, এই জন্য আমরা দেয়ার ইজ নট। মনে হচ্ছে? ওকে, নাম্বার 8-এ আসো। যদি আজ বৃষ্টি না হয় আমরা খেলবো। কন্ডিশনাল, ওই যে 10টি স্ট্রাকচার যেগুলো বলেছিলাম মনে মগজে একেবারে গেঁথে নেবে, সেখানে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সও ছিল। যদি আজ বৃষ্টি না হয় আমরা খেলবো, তাহলে কি হবে? ইফ ইট ডাজ নট রেইন টুডে, আজ যদি বৃষ্টি না হয়, ইফ ইট ডাজন্ট রেইন টুডে, আজ যদি বৃষ্টি না হয় আমরা খেলবো। ইফের পরে প্রেজেন্ট টেন্স, পরেরটা ফিউচার টেন্স। নর্মালি সাধারণ কথার ক্ষেত্রে এটি হয়। ওকে, এবার আসো নাম্বার 9। যদিও সে অসুস্থ, দো অলদো কিছু কনজাংশন দিয়ে বাক্য। যদিও সে অসুস্থ ছিল, অলদো হি ওয়াজ সিক, তবুও সে ক্লাসে উপস্থিত ছিল। অসুস্থ ছিল কিন্তু ক্লাসে, মানে অসুস্থ ছিল কিন্তু ক্লাসে উপস্থিত ছিল। সো কি হবে? হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস, হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। তাহলে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, প্রথম অংশটা পাস্ট টেন্স, পরেরটাও কিন্তু পাস্ট টেন্স হবে, যার কারণেই প্রেজেন্সটা হলো না। যদি আবার এমন হতো যে অলদো হি ইজ সিক, বাংলা অর্থ পরিবর্তন হতো তখন অলদো হি ইজ সিক ডট ডট বাকি অংশ। আচ্ছা, আরেকটি বিষয় জানো তো, আমি যখন এভাবে তোমাদেরকে ক্লুগুলো দিচ্ছি, তোমরা কি আমার কথা শুনছো নাকি আগে আনসার বসানো শুরু করছো? আনসার তো বসাতে পারবেই, কিন্তু একটু খেয়াল করো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আমাদের কলম কোথায় থেমে যায়। মনে রাখবে, যেখানে যেখানে গ্যাপ, সেই জায়গাগুলোতেই কিন্তু সাধারণত কলম থেমে যায়। আমরা কলম থামাতে চাই না বলে কনফিউজিং পয়েন্টের জায়গাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড নাম্বার 10, আচ্ছা এখানে আমি রাইট আনসারটা দিয়ে দিই। নাম্বার 10 হলো, এই কফিটা দেখতে যেমন গরম খেতেও তেমন। কফি, সো এই কফিটা দেখতে যেমন, সো দিস কফি লুকস হট। কোনো কিছু দেখতে, দেখার ধরন, এইসব ক্ষেত্রে আমরা লিঙ্কিং ভার্ব লুক ইউজ করি। সো দিস কফি লুকস হট, এই কফিটা দেখতেও যেমন, অ্যান্ড টেস্টস, এই পাশেও কিন্তু লিঙ্কিং ভার্ব। আমরা জানি অ্যান্ডের আগে এবং পরে যে জাতীয় ফ্রেজ থাকে, ভার্ব থাকে, সেই জাতীয় কিন্তু ভার্ব বা ফ্রেজ বসে। এটা কিন্তু
প্যারালালিজম বা সমান্তরালতা একটা নিয়মের মধ্যে পড়ে। তাহলে লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাজেক্টিভ, লিঙ্কিং ভার্ব প্লাস অবশ্যই রাইট উত্তর হবে অ্যাজেক্টিভ। সো রাইট উত্তর হচ্ছে স্ট্রং। ক্লিয়ার? এগুলো সবই আমাদের কিন্তু আলোচনার অংশ। তো মোটামুটি আমরা এই হচ্ছে 3 এবং 4-এর হাইলাইট। 3 এবং 4-এর হাইলাইটের পর আমরা চলে যাব কত 5, 6 এবং 7। 5, 6 এবং 7 তিনটা লেকচার একটু হাইলাইট করি কি কি ছিল। ওকে, ডে 5 to 7 অর্থাৎ 5 থেকে 7-এর মধ্যে যে আলোচনাগুলো ছিল আমরা একটু রিক্যাপ করতে পারি। যেমন আমি একটু সামারাইজ করি, যেমন 5 থেকে 7-এর ভিতরে আলোচনা এরকম ছিল যে সমজাতীয় শব্দ ব্যবহার করে একটা সেন্টেন্স, এরপরে একটাই বাক্যকে আমরা ভিন্নভাবে নেগেটিভ করতে পারি কিন্তু অর্থটা আগের মতোই থাকবে। হ্যাঁ, খুবই স্ট্রং একটা মিনিং নেগেটিভ দিয়েও যে একটা সুন্দর বাক্য করা যায় সেইটা, ওগুলো দেখবো ইনশাআল্লাহ। তো প্রথমে ধরো এরকম একটা বাংলা তুমি বলতে চাইছো অথবা লিখতে চাচ্ছ, সে গ্রামে দরিদ্র মানুষের সাহায্য করার প্রবল ইচ্ছা অনুভব করলো। তাহলে কি করব? তাহলে আমরা কি করব? আচ্ছা, হি ফেল্ট অ্যান আর্জ টু হেল্প। এখানে একটা বিষয় বুঝে বলি, এই যে অংশটুকুর নিচে আন্ডারলাইন বা বোল্ড আছে এর মানে হলো এই অংশটুকু তুলে দিয়ে নিচের আমি কোন আনসারটা নিতে পারি। ভালোভাবে বোঝো, যে অংশটুকু আন্ডারলাইন আছে সেই অংশটুকু তুলে দিয়ে নিচের কোনটি আমি নিতে পারি, এটা হচ্ছে মূলত বিষয়। তাহলে ভাবো তো যে সে অনুভব করেছিল, হি ফেল্ট প্রবল ইচ্ছা, অ্যান আর্জ মানে প্রবল ইচ্ছা, টু হেল্প দ্য পোর গরিবদের সাহায্য করার জন্য অফিস ভিলেজ তার গ্রামের। এই জায়গাটা তুলে দিয়ে আমরা সিনোনিমাস কোন ফ্রেজটা ইউজ করতে পারি যেটার স্ট্রাকচার প্রায় এরকম যে একটা আর্টিকেল থাকবে, একটা অ্যাডজেক্টিভ থাকবে এবং পরবর্তীতে ইনফিনিটিভ থাকবে। ক্যান ইমাজিন? যেহেতু বলা হয়েছিল প্রবল ইচ্ছা, সো রাইট উত্তর হচ্ছে বি নাম্বার, আই স্ট্রং ডিজায়ার টু হেল্প। আমরা একটু মেলানোর চেষ্টা করি। প্রথমে হচ্ছে আর্টিকেল, এরপরে হচ্ছে নাউন, এখানেও নাউন আছে বাট অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর সবশেষে কি আছে? ইনফিনিটিভ। ওকে, সিমিলার টাইপের ফ্রেজ, সিমিলার টাইপের ওয়ার্ড ব্যবহার করে আমরা যে নতুন কিছু লিখতে পারি এটা কিন্তু আমাদের ওই লেকচারগুলোতে 5, 6, 7-এর ভিতরে শেখানো হয়েছিল। ওকে, এরপর নাম্বার টু, বিতর্কের সময় ছাত্রটি তীব্র আবেগ নিয়ে নিজের মত প্রকাশ করলো। বিতর্কের সময়, সো ডিউরিং দ্য ডিবেট দ্য স্টুডেন্ট এক্সপ্রেসড, ছাত্রটি প্রকাশ করেছিল হিজ ওপিনিয়ন, তার মতামত, উইথ গ্রেট, একটা নতুন শব্দ ভিহেমেন্স। ভিহেমেন্স একটু মনে করে দেখো তো, ভিহেমেন্স এই ওয়ার্ডটা কি তোমরা পড়েছো কিনা? ইয়েস, ভিহেমেন্স প্রচণ্ডতা, ক্ষিপ্রতা, রাগ, তীব্রতা, এরকম কিছু একটা, উইথ গ্রেট ভিহেমেন্স ডিউরিং দ্য ডিবেট। বিতর্কের সময় ছাত্রটি তীব্র আবেগ নিয়ে নিজের মত প্রকাশ করলেন। সো এই আন্ডারলাইন অংশটুকু তুলে দিয়ে আমি নিচের কোনটিকে নিতে পারি যেটা মানানসই। সো ডেফিনেটলি রাইট উত্তর হতে পারে, যেহেতু তীব্রতার কথা, সো আসবে উইথ স্ট্রং ইমোশন। এবং লক্ষ্য করে দেখো ওপরের যে ফ্রেজ আর নিচের ফ্রেজটা কিন্তু সিমিলার, তার মানে পরীক্ষার খাতায় তুমি এটা লিখতে পারো, ফ্রি হ্যান্ড রাইটিং অ্যাপ্লাই করতে পারো, তুমি এটা করতে পারো, বাট প্যাটার্নটা কিন্তু সেম। প্রেপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন, প্রেপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন, সেম। এখানে প্রেপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, কিন্তু এখানে সাইলেন্ট কনফিডেন্স, কিন্তু আমি এখানে বলেছি স্ট্রং বা গ্রেট, যার কারণে আমাকে স্ট্রং বা গ্রেট কথাটি রাখতে হবে। রাইট? ওই যে বললাম সিনোনিমাস ওয়ার্ডস বা ফ্রেজের ব্যবহারগুলো আমরা একটু মনে করার চেষ্টা করছি। নাম্বার 3, অনেক সময় গ্রামের নারীরা এখনও চাকরিতে বৈষম্যের শিকার হয়। এখনও বৈষম্যের শিকার হয়, নর্মালি হবে অনেক সময়। সো ম্যানি উইমেন ইন রুরাল এরিয়াস, অনেক সময় বলতে পারি আমি, সামটাইম বলতে পারি, অথবা হচ্ছে ওয়ান্স বলতে পারি, এরকম কোনো কথা, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স সামটাইম বলতে পারি, তাই না? ফেস, হ্যাঁ। তো ম্যানি উইমেন ইন রুরাল এরিয়াস, গ্রামের অনেক নারীরাই স্টিল এখনও ফেস সম্মুখীন হয় ডিসক্রিমিনেশন ইন গেটিং জবস, অর্থাৎ চাকরির পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়, চাকরিতে বৈষম্য। এখন এটাকে যদি আমরা রিপ্লেস করতে চাই তদস্থলে ওই একই ধরনের একটা বিষয় দিতে হবে। যেমন আমি রাইট উত্তরটা কি দিতে পারি?
রাইট উত্তর বলবো আনফেয়ার ট্রিটমেন্ট ইন এমপ্লয়মেন্ট, অর্থাৎ একটা অযাচিত এবং আনফেয়ার বলা যায় বৈধ নয় এমন একটি বিষয় চাকুরির ক্ষেত্রে। ওই ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, সো আনফেয়ার ট্রিটমেন্ট মানেও বৈষম্যকেই বোঝায়। তো সিমিলার টাইপের বিষয়টি আমরা এখানে ব্যবহার করলাম। তার মানে পরীক্ষার খাতা হয় তুমি কোনোদিন এটা লিখবে, যখন অনেক বেশি স্মার্টার হবে এটা লিখবে, অথবা আরও শত শত তুমি ফ্রেজ ব্যবহার করতে পারবে যেটা তুমি মানে ব্যবহার করার মাধ্যমেই পরীক্ষাকে ইমপ্রেস করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আর কয়েকটা দেখি। আচ্ছা, ডে 5 এবং 6-এর দুইটা দেখব শেষ, 4 এবং 5। এখানে বলা হচ্ছে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করা সহজ। ট্রান্সলেশন করো। ইট ইজ ইজি টু ডিস্টিংগুইশ। এই যে ডিস্টিংগুইশ, এই শব্দ কিন্তু তোমরা পড়েছ। হ্যাঁ, আমার যে লিস্টগুলো বারবার হোমওয়ার্ক দেওয়া ছিল এর ভিতরে এগুলো ছিল। ইট ইজ ইজি টু ডিস্টিংগুইশ, এটা পার্থক্য করা খুবই সহজ। ইট ইজ ইজি টু ডিস্টিংগুইশ ট্রুথ ফ্রম লাইস, অর্থাৎ সত্যকে মিথ্যা থেকে আলাদা করা খুবই সহজ। সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করা সহজ। এবার কথা হলো, আমরা শিখিয়েছিলাম যে সাধারণ বাক্যকেও অনেক সময় না কথা ব্যবহার করেও আমরা চমৎকারভাবে একটা বাক্য লিখতে পারি, যেটা কিনা আরও অনেক বেশি স্ট্রং হয়, অনেক বেশি চমৎকার অর্থপূর্ণ হয়। তাহলে কোনটা রাইট হবে এবার নিচে? এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, করেও যদি পূর্বের অর্থই ফিরে আসে, তাহলে কোনটা হবে? আমি কি এ বলবো নাকি বি? লক্ষ্য করো, এ নম্বরে বলা হচ্ছে ইট ইজ নট ইজি টু ডিস্টিংগুইশ ট্রুথ ফ্রম লাইজ। অর্থ হলো যে সত্যকে মিথ্যা থেকে আলাদা করা সহজ নয়। তার মানে পুরো অর্থ চেঞ্জ হয়ে গেল, পুরো অর্থ চেঞ্জ হয়ে গেল। কিন্তু এবার আমি কৌশলে স্ট্রং একটা নেগেটিভ করছি। ইট ইজ অলমোস্ট ইম্পসিবল, অলমোস্ট ইম্পসিবল, নতুন সিস্টেম, টু ডিস্টিংগুইশ ট্রুথ ফ্রম লাইজ, অর্থাৎ এটা প্রায় অসম্ভব সত্যকে মিথ্যা থেকে কি করা? পার্থক্য করা। ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। হ্যাঁ, তার মানে ইম্পসিবল মানে কি? সেটা হচ্ছে অসম্ভব, তার মানে এটাকে সম্ভবের দিকে রূপ দেওয়া হচ্ছে। তার মানে এটা করা সহজ। অন্তর্নিহিত অর্থটা ঘুরে আগেটায় ফিরে আসছে। ওকে, নাম্বার 5, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের সঙ্গে পরিচিত হওয়া উচিত। ওকে, স্টুডেন্টস, নর্মালি আমরা বাক্যটা দেখি, স্টুডেন্টস শুড অ্যাকোয়ান্ট দেমসেলভ উইথ মরাল ভ্যালুস। ওকে, ভালো কথা, সব কিছু ঠিকঠাক আছে। পরিচয় করানো, অ্যাকোয়ান্ট মানে পরিচয় করানো তাদের নিজেদেরকে, দেমসেলভ নৈতিক মূল্যবোধের সাথে উইথ মরাল ভ্যালুস। এবার আমরা স্ট্রং একটা নেগেটিভ করি। যদি এই নেগেটিভটা করি শুড নট, তাহলে অর্থটা চেঞ্জ হয়ে গেল যে মূল্যবোধের সাথে পরিচয় হওয়া উচিত নয়। কিন্তু আমি এমন কিছু নেগেটিভ করব যেটা আগের অর্থে ফিরে আসবে, এই জায়গাটা খেয়াল করো। আচ্ছা, আগেরটা আমি এটাকে রাইট করি, সো আমি এটাকে রেড করি। আর বি নাম্বারটা দেখো, স্টুডেন্টস শুড নেভার রিমেন ইগনোরেন্ট, অর্থাৎ ছাত্রদের অবশ্যই অজ্ঞ থাকা উচিত নয় অফ মরাল ভ্যালুস। মরাল ভ্যালু সম্পর্কে অজ্ঞ থাকা উচিত নয়, তার মানে হলো অর্থ করলে ফিরে আসবে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের সঙ্গে পরিচয় হওয়াটা তাদের দরকার। আসলে এটাও তোমার কাছে একসময় মনে হবে পুরো অর্থ চেঞ্জ হলো, কিন্তু একটু ঘুরে কিন্তু মূলত পরের অর্থটা আসবে। ঠিক আছে, প্রথম দর্শনে এরকম মনে হতে পারে, কিন্তু অর্থ করলে ঘুরে এইটা আসবে। সো এগুলোকে বলা হয় স্ট্রং নেগেটিভ। এবং আমি বলেছিলাম লেখার ক্ষেত্রে না এর যে সৌন্দর্য, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে না এর যে সৌন্দর্য, মনে করে দেখো এরকম একটা শিরোনাম দিয়েছিলাম, এইগুলো ব্যবহার করা শিখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি 5 থেকে 7 পর্যন্ত আমাদের এইটুকু এনাফ। এবার আমরা 8, 9, 10, আমরা 10 পর্যন্ত দেখব। 8 থেকে 10 আমরা ডে দেখি। ওকে, তাহলে ডে 8 থেকে 10 পর্যন্ত একটু আমরা পুরনো স্মৃতিগুলো রোমন্থন করি। মূলত 8, 9, 10-এর দিকে এগুলোতে আমরা আলোচনা করেছিলাম জয়নিং সেন্টেন্স, ওই যে ছোট ছোট নট অনলি বাট অলসো, অ্যাজ, সিনস, এগুলো দিয়ে দুইটা ছোট ছোট বাক্যকে যুক্ত করে কিভাবে বড় করা যায়, এগুলো মোটামুটি দেখিয়েছিলাম। তো সেগুলোই মোটামুটি একটু দেখো। নাম্বার 1, নিলয় সিদ্ধান্ত নিল গরিবদের সাহায্য করবে কারণ তার মনে প্রবল ইচ্ছা কাজ করছিল। তো নর্মালি নিলয় ডিসাইডেড টু হেল্প দ্য পোর। এখানে দ্য পোর মানে কি জানো? দ্য পোর মানে হচ্ছে গরিবরা,
যে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা দিয়ে দাও সেটা কিন্তু প্লুরাল কমন নাউন হয়। দ্য পোর গরিবরা, দ্য রিচ ধনীরা, দ্য ওয়াইজ বিজ্ঞরা। সুতরাং গরিবদের সাহায্য করার সে সিদ্ধান্ত নিয়েছিল কারণ কারণ ওকে তার মনে প্রবল ইচ্ছা কাজ করেছিল। হি ফেল্ট, যেহেতু এই পাঁচটা পাস্ট টেন্স তাই পরবর্তীতেও পাস্ট টেন্স। হি ফেল্ট আ স্ট্রং আর্জ ইন হিজ হার্ট। প্রবল ইচ্ছা, আর্জ, এই শব্দগুলো তোমাদের সব পড়া। এখন প্রশ্ন হলো অ্যাজ হবে নাকি ডিউ টু। মনে রেখো ডিউ টু মানেও একটা কারণ প্রকাশ করে, আবার অ্যাজও কারণ প্রকাশ করে। বাট দ্য রাইট আনসার ইজ অ্যাজ। কেন? কারণ অ্যাজের পরে পূর্ণাঙ্গ একটি ক্লজ, একটি বাক্য বসে। কিন্তু ডিউ টু যদি হয় তাহলে এই বাক্যটা আবার রাইট হতে পারত ডিউ টু এইখানে কি হয়ে যেত জানো? হিজ স্ট্রং আর্স। যদি আমি এইটুকু দিয়ে রাখতাম হিজ স্ট্রং আর্স ইন হিজ হার্ট, অথবা হিজ স্ট্রং, এই হিজ একবার আছে যেহেতু, এইটুকু যদি দিতাম তাহলে আবার ডিউ টু হয়ে যেত। নিলয় ডিসাইডেড টু হেল্প দ্য পোর ডিউ টু হিজ স্ট্রং আর্স। প্রায় কথাটা একই রকম থাকবে, শুধু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে যদি আমরা কোথাও পরিপূর্ণ একটি বাক্য বসাই, সরি একটু আনসারটা ওকে, সো পরিপূর্ণ বাক্য বা ক্লজ বসালে সেখানে অ্যাজ, সিন্স এগুলো ব্যবহার করতে হয়। ডিউ টু এরপর সরাসরি নাউন বা নাউন ফ্রেজ। বুঝতে পেরেছ? এইসব জায়গাতেই কিন্তু তোমার কলম থেমে যায়। নাম্বার 2, বক্তা খুব জোরে কথা বলেছিল তবুও শ্রোতারা শান্ত ছিল। মানে এখানে একটা কথা লুকানো থাকবে, যদিও তবুও। হ্যাঁ, এখানে যদিও তবুও। যদিও বক্তা খুব জোরে কথা বলেছিল তবুও শ্রোতারা শান্ত ছিল। তাহলে যদিও বলতে আমরা কি বলি? এটা একটা পরিপূর্ণ বাক্য। সুতরাং পরিপূর্ণ বাক্য হলে অবশ্যই সেখানে দো ব্যবহার করব, দো অথবা অলদো, দুইটা যে কোনো একটা। যদিও বক্তা স্পোক উইথ গ্রেট ইন্টেন্সিটি, খুব জোরে করে কথা বলেছিল তীব্রতা নিয়ে, তবুও দ্য অডিয়েন্স স্টেড কোয়াইট, শ্রোতারা ছিল অনেক বেশি শান্ত। স্টেই এটা হলো লিঙ্কিং ভার্ব, কোয়াইট হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ডেসপাইট হবে না। কেন হবে না? কারণ ডেসপাইট অফের পরে নাউন বসে, ডেসপাইট অফের পরে নাউন বসে বা নাউন ফ্রেজ বসে, কিন্তু এটা একটা পরিপূর্ণ বাক্য, এটা হচ্ছে একটা ক্লজ। ওকে। অ্যান্ড নাম্বার 3, অনেক তরুণী এখনও চাকরির ক্ষেত্রে বৈষম্যের কারণে সুযোগ পাচ্ছে না। অনেক তরুণী এখন চাকরির ক্ষেত্রে বৈষম্যের কারণে সুযোগ পাচ্ছে না। সো ম্যানি ইয়াং উইমেন, অনেক তরুণীরা লস জব হারাচ্ছেন, জব সুবিধা হারাচ্ছেন, গ্রেট জেন্ডার ডিসক্রিমিনেশন। কি হতে পারে একটু গেস করো। এইবার কিন্তু আর আমি বিকজ দিতে পারবো না। কেন পারবো না? কারণ এখানে ওয়িং টু ব্যবহার করবো। ওয়িং টু মানে হচ্ছে জন্য। কেন? কারণ ওয়িং টু মানেও কারণ, বিকজ মানেও কারণ। এখানে জেন্ডার ডিসক্রিমিনেশন একটা নাউন, সো ওয়িং টু এর পরে হবে নাউন ফ্রেজ। কিন্তু এই বাক্যটা যদি বলতাম, আমি যদি এরকম করে বাক্যটা বলতাম যে দেয়ার ইজ জেন্ডার ডিসক্রিমিনেশন, সে কথার কথা এরকম। সো বিকজ এর পর পরিপূর্ণ একটা বাক্য হলে আমরা সেখানে বিকজ দিই কারণের জন্য, কিন্তু যদি একটা নাউন হয় বা নাউন ফ্রেজ হয় তাহলে সেখানে আমরা কি দিই? ওয়িং টু দিই। ওয়িং টু মানে হচ্ছে কারণ বা কারণে, রাইট? ওকে, আশা করি বুঝতে পেরেছো এবং এই জায়গাগুলোতে তোমরা অনেক বেশি তৎপর হবে। ওকে, এই স্লাইডে 4 থেকে 6 আমি টোটালি তোমাদের 10টা দেখাবো, ডে 8 to 10 এর ভেতরে যেগুলো লিঙ্কিং বা লিঙ্কার টাইপের বিষয়গুলো। নাম্বার 4, ধরো এমন একটি কথা তুমি মনে মনে ভাবছো বা পরীক্ষার খাতায় তার ইংরেজি লিখবে। বহু কিংবদন্তির গল্পে আবৃত সুন্দরবনকে একটি রহস্যময় ভূমি হিসেবে দেখা হয়। তাহলে কি করবে? বাই ম্যানি মিথিক টেলস দ্য সুন্দরবনস ইজ সিন, সুন্দরবনকে দেখা হয় অ্যাজ আ মিস্ট্রিয়াস ল্যান্ড, একটি রহস্যময় ভূমি হিসেবে। সো রাইট আনসার কি হতে পারে? আফটার কাভারিং অর কাভার্ড, হুইচ ওয়ান ইজ কারেক্ট? গেস করো তুমি কি দিতে পরীক্ষায়। রাইট উত্তর হচ্ছে বি। কিন্তু কেন? তার মানে কাভার্ড বাই ম্যানি মিথিক টেলস, আসলে বাক্যটা এরকম, সুন্দরবন ইজ কাভার্ড বাই, যেহেতু এটা প্যাসিভ ভয়েস, বাই আছে, তার মানে তোমাকে অবশ্যই সিম্পলি ভার্বে পাস্ট পার্টিসিপল করে নিতে হবে প্যাসিভ ভয়েসের জন্য। অনেকটা এরকম, ইজ সিন, দ্য সুন্দরবন ইজ সিন, দ্য সুন্দরবন ইজ কাভার্ড, রাইট? সো এই কারণেই শুনতে ভালো লাগলেও আসলে এটি কোনোভাবে রাইট হতে পারে না। আফটার কাভারিং
বাই আছে তো, আবার প্রিপোজিশন এমনটি হতেও পারে না। তাহলে এই জায়গাগুলো তোমাকে কনফিউজ করবে, খুব সচেতন হতে হবে। নাম্বার 5, তাকে এত অগোছালো লাগছিল যে কেউ তাকে চিনতে পারছিল না। ওয়েল, হি লুকড ডট ডট মেসি, মেসি মানে এলোমেলো, অগোছালো, টু বি রিকগনাইজড, তাকে চেনা যাচ্ছিল না। এই ছোট ঠুয়ের সঙ্গে আরেকটা ঠুয়ের একটা সম্পর্ক আছে, এবং সেটি হলো এই বড় ঠু। মনে আছে তো? এবং কোনো বাক্যতে যখন এই বড় ঠু ডট ডট ছোট ঠু বসে, তখন অর্থটা কিন্তু কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। এবং নেগেটিভই হয়েছে, দেখো, চিনতে পারেনি। এই পুরো বাক্যতে কি কোথাও নট আছে? নট নেই, অথচ বাক্যের অর্থটা কি? নেগেটিভ হয়েছে। তাহলে হি লুক টু মেসি টু বি রিকগনাইজড, তাকে এত অগোছালো লাগছিল যে কেউ তাকে চিনতে পারেনি। হি লুক টু মেসি টু বি রিকগনাইজড। আর এখানে টু বি এর পরে ভার্বে পাস্ট পার্টিসিপল কেন হয়েছে বলো তো? কমেন্টে লেখো একটু। হ্যাঁ, এইটা পাস্ট পার্টিসিপল হওয়ার পেছনে কারণ হলো এটা প্যাসিভ ভয়েস হয়েছে। দুটাই করতে পারি, টু রিকগনাইজও হতে পারতো, এসব ক্ষেত্রে সমস্যা নেই। মেসি টু রিকগনাইজ অথবা টু বি রিকগনাইজড, আমি এরকমই এক্সাম্পল দিয়েছিলাম, একটু মনে করে দেখো। ওকে, এরপর নাম্বার 6-এ আসো। সরকার গ্রামীণ এলাকার সংযোগ বাড়ানোর জন্য একটি বড় প্রকল্প হাতে নিয়েছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য গভর্নমেন্ট, কালেকটিভ নাউন, এরপর ভার্ব সিঙ্গুলার, দ্য গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড অ্যান এক্সপান্সিভ প্রজেক্ট। এক্সপান্সিভ প্রজেক্ট কি? এক্সপান হচ্ছে বিস্তৃত করে, এক্সপান্সিভ মানে হচ্ছে বিস্তৃত বা বড়। এই শব্দগুলো তোমরা পড়েছ। সো অ্যান এক্সপান্সিভ প্রজেক্ট, একটা বিশাল বড় একটা প্রজেক্ট নিয়েছিল। আমি যদি এখানে বলতাম ইন অর্ডার টু, তাহলে দেখো তো তোমাদের অতীতের স্মৃতি মনে হয় কিনা? কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্যটা কি ছিল? গ্রামীণ এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করবে। সকল মানে সংযোগ মানে যে লিঙ্ক আপ হবে, অ্যাড হবে, এরকম না। রিচ মানেই হচ্ছে পৌঁছানো, সংযোগ স্থাপন করা। টু, ইন অর্ডার টু রিচ রুরাল পিপল। ইন অর্ডার টু কোনো উদ্দেশ্য নিয়ে, আমি এরকম একটা রুল শিখিয়েছিলাম। ইন অর্ডার টু এর সমার্থক শব্দ হিসেবে আমরা যে ফ্রেজটা বলেছিলাম সো অ্যাজ টু, মনে আছে তোমাদের? এই কাদের কাদের মনে আছে একটু জানাও তো, জানাও দেখি যে স্যার ইন অর্ডার টু এটা সমার্থক হিসেবে সো অ্যাজ টু একবার বলেছিলেন, এটা মনে আছে? একটু জানাও দেখি। আলহামদুলিল্লাহ, আমাদের একদিকে যেমন প্রাপ্তির আনন্দ, আর অন্যদিকে কিছুটা বিষাদেরও, কারণ আরেকটি ক্লাস, এবং তোমরা প্রত্যেকে নিয়ত করো ইনশাআল্লাহ আগামী ক্লাসটা যেন অবশ্যই তোমরা লাইভে অ্যাটেন্ড হতে পারো। নিয়ত করো ইনশাআল্লাহ, বলো। হাতের ছোটোখাটো কাজগুলো সেরে নেবে, কারণ শেষ দিনটা আমাদের কাছে যেন স্মৃতিময় হয়ে থাকে, এটি সবার প্রত্যাশা থাকবে মহান আল্লাহর কাছে। ওয়েল, অনেকে লিখছো হ্যাঁ মনে আছে, ভেরি গুড, ঠিক আছে, মনে তো থাকতেই হবে। যারা পড়েছো তাদের মনে থাকারই কথা। দেখে নিও আবারও। ইন অর্ডার টু সমার্থক হচ্ছে সো অ্যাজ টু। আর এখানে ফর দেওয়া যাবে না, আমরা তো জন্য বলিনি, তাই না? সরি, বাড়ার জন্য বলেছি, কিন্তু এখানে একটা উদ্দেশ্য লুকানো আছে। মানে নর্মালি জন্য বললে অনেকে হয়তো ফর দিয়ে ফেলবে, কিন্তু এখানে একটা উদ্দেশ্য লুকানো আছে, সো অ্যাজ টু। ওকে, হ্যাঁ, ইনশাআল্লাহ প্রত্যেককেই লাইভে অ্যাটেন্ড থাকা চাই ইনশাআল্লাহ, শেষ ক্লাসটি। আচ্ছা, এবার শেষ স্লাইডে আমি 7 থেকে 10 পর্যন্ত দিলাম, সবগুলো একসাথে। আরেকটি বিষয় বলি, ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বইটা তোমরা যারা নিয়েছো, একটু আমাকে জানাও তো তোমাদের কি মনে হয় যে নিছক একটি কোর্স করার জন্য একটি আমি চটি বই বানিয়েছি, বা গুণগত মানের কোনো বই নয়, আমি তোমাদেরকে বাধ্য করে কি নিয়েছি? তোমরা নিজেরাই বলো যে এই কোর্স তথা পৃথিবীর কোনো কোর্স কি সম্পূর্ণ হবে যদি তার কাছে একটি গুরুত্বপূর্ণ বই, সেই কোর্সের পাণ্ডুলিপি, সেই কোর্সের হ্যান্ড নোট বা নোট না থাকে? কোনো দিন ওই কোর্সটা ফ্রুটফুল হবে না। আমি এটা জানতাম। একটা আয়োজনে যে ক্লুগুলো দেওয়া হয় তার প্র্যাকটিসের একটা বিশাল পরিসর প্রয়োজন, আর ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বইটা তোমার সেই চাহিদা, সেই ক্ষুধা নিবারণ করবে। যারা নিয়েছো, এটা এমন একটা বই, কোর্সটা শেষ হলেই এটা সেলফে তুলে রাখার মতো বই না, বারে বারে ক্ষণে ক্ষণে অনেকবার এটি তোমার লাগবে। ঠিক আছে? সো আমি বলবো যে বইটাকে কাজে লাগাবে। আমার কোর্সটা শেষ হলেও এটা পড়বে, এটা কন্টিনিউয়াসলি চালাতে থাকবে, কেমন? আচ্ছা, নাম্বার 7-এ আসো। সে না কারণ বোঝালো, না ঘটনার ব্যাখ্যা করলো।
সে না কারণ বোঝালো না ঘটনার ব্যাখ্যা করলো। তো না না একটা ধ্বনি আছে, সো আমরা কি করব, হি ডট ডট এক্সপ্লেইন দ্য রিজন, আমরা কি নট অনলি বাট অলসো দিতে পারবো? গেস করো। হি নট অনলি এক্সপ্লেইন দ্য রিজন, তাহলে বাংলা অর্থ এরকম হয়ে যাবে যে সে শুধু কারণটাই ব্যাখ্যা করেনি, বরং ঘটনাটাও ব্যাখ্যা করেছিল। এরকম তো না, সে না জানা কারণ বোঝালো এবং তার সাথে ঘটনা কারণটাও ব্যাখ্যা করলো, না ঘটার ব্যাখ্যা করলো। তো এইরকম না না ক্ষেত্রে আমরা দেব নাইদার নর। কনফিউজিং একটা ব্যাপার, এইটা শিখিয়েছিলাম তোমাদের। নাম্বার 8-এ আসো। নতুন নিয়মগুলো সম্পর্কে শিক্ষার্থীরা হয় নিজেরা জানবে, না হলে সমস্যায় পড়বে। নতুন নিয়মগুলো সম্পর্কে শিক্ষার্থীরা হয় নিজেরা জানবে, না হলে সমস্যায় পড়বে। ওয়েল, সো কি হতে পারে? গেস করো দেখি। নাম্বার 8। ইয়েস, দুইটা, উভয় বিষয়, তাই না? নতুন নিয়মগুলো সম্পর্কে শিক্ষার্থীরা হয় নিজেরা জানবে, না হলে, তাহলে দ্য স্টুডেন্টস মাস্ট, অবশ্যই তাদেরকে জানতে হবে, বোথ অ্যাকোয়েন্ট দেমসেলফ, তাদের নিজেদেরকে জানতে হবে সেই নতুন নিয়মগুলো, অ্যান্ড আমরা জানি বোথ ব্যবহার হলে তার সঙ্গে অ্যান্ড বসে, অ্যান্ড ফেস ট্রাভেল লেটার, নতুবা পরে সমস্যা ফেস করবে। এখানে একটা মজার বিষয় দেখো, বোথের পরে অ্যাকোয়েন্ট, এটা হচ্ছে ভার্ব, ঠিক একইভাবে অ্যান্ডের পরেও কিন্তু আরেকটা ভার্ব থাকা বাধ্যতামূলক, মানে এরা সমজাতীয় জিনিসগুলোকে কানেক্ট করে। নাইদারের পরে এখানে যেমন ভার্ব ছিল, ঠিক নরের পরেও কিন্তু এখানে ভার্ব আছে। সো এগুলোর নাম নিশ্চয়ই মনে আছে, আমি শিখিয়েছিলাম পেয়ার কনজাংশন। এই পেয়ার কনজাংশনগুলো সমজাতীয় পার্টস অফ স্পিচ, সমজাতীয় ফ্রেজগুলোকে কানেক্ট করে। নাম্বার 9, ডাক্তার আসা মাত্রই রোগীকে বিশ্রামের পরামর্শ দিলেন। এই যে আসা মাত্রই, ঘটা মাত্রই, মনে আছে? অ্যাজ সুন অ্যাজ, নো সুনার দ্যান, হার্ডলি হ্যাড, স্ক্যার্সলি, হার্ডলি হ্যাড হোয়েন, স্ক্যার্সলি হ্যাড হোয়েন, এরকম শিখিয়েছিলাম না? হ্যাঁ। সো আমরা হার্ডলি হ্যাড দ্য ডক্টর এন্টার্ড দ্য রুম, অর্থাৎ ডাক্তার প্রবেশ করা মাত্রই বা আসা মাত্রই, তুমি এন্টার্ডের পরিবর্তে এখানে কামও দিতে পারো, কাম টু দ্য রুম। এন্টারের পরে কোনো প্রেপোজিশন বসে না, এন্টার দ্য রুম। তৎক্ষণাৎ, হোয়েন, হার্ডলির সাথে বসে হচ্ছে হোয়েন। হোয়েন হি অ্যাডভাইজ দ্য পেশেন্ট টু টেক কনফাইনমেন্ট, মানে তাকে একটা সীমানার ভেতরে বা রুমের ভিতরে থাকার জন্য বললে। কনফাইনমেন্ট, এগুলো তোমাদের পড়া ওয়ার্ড, তোমরা পড়েছো, একটু মনে করে দেখো। তো এখানে হার্ডলির সঙ্গে আসলে হোয়েন বসে, কিন্তু এখানে ভুলটা হচ্ছে নো সুনারও হতে পারতো, কিন্তু দেন বানানটা ভুল। এখানে যদি এ হতো তাহলে কিন্তু রাইট হয়ে যেত, দেখেছো? এবং পরীক্ষাতে কিন্তু এই জিনিসটাও তোমরা অনেকে ভুল করো। সো ভেরি সাবধান, ভেরি সাবধান হতে হবে তোমাদের। নাম্বার 10-এ আসো। মানুষ আবেগে ভেসে গেলে সত্য ও মিথ্যার পার্থক্য করা কঠিন। সত্যি তাই, আবেগকে সংযত রাখতে হবে, এটি আমার পরামর্শ থাকবে এই বাক্যটার সাথে সাথে। আবেগকে সংযত, আবেগের সময় না কোনো সিদ্ধান্ত নেবে, না কারোর সাথে কোনো প্রমিস করবে, না কাউকে কিছু বলবে, কারণ আবেগ কেটে গেলে অনুতপ্ত অনুশোচনা কিন্তু তোমাকে ঘিরে ধরবে। সো আবেগের গালে কোনো সিদ্ধান্ত নয়। আবেগের বেশিরভাগ ঘটনাগুলো ভুল হয় এবং এটা আসে শয়তানের কাছ থেকে, রাইট? একটু সিরিয়াস হব আমরা। আচ্ছা, মানুষ আবেগে ভেসে গেলে সত্য মিথ্যার পার্থক্য করা কঠিন। তো ইট বিকামস হার্ড, এটা করা খুব কঠিন। টু ডিস্টিংগুইশ, পৃথক করা, এই শব্দটি আবারও ব্যবহার হলো, বেশ কয়েকবার হয়েছে আজকে। ইট বিকামস হার্ড টু ডিস্টিংগুইশ ট্রুথ, সত্যকে বিভাজন করা অনেক বেশি কঠিন। ফ্রম লাইস, মিথ্যা থেকে। সত্য মিথ্যার পার্থক্য করা অনেক বেশি কঠিন। এবার প্রশ্ন হচ্ছে আমি কি দেব, হোয়ারাজ দেব? আচ্ছা, আগের আনসারটা রেড করে দিই। আমি কি হোয়ারাজ দেব নাকি হোয়েন? হোয়েন ইমোশন টেক ওভার, যখন আবেগ মানুষকে গ্রাস করে ফেলে, টেক ওভার করে ফেলে, একবারে গিলে ফেলে, ভেসে যায় আবেগে, তখন এটাকে একটা সময় না? যখন সময় হয় তখন সেখানে হোয়েন ইউজ করতে হয়। এই বলো তো, হোয়েন আর হোয়াইলের মধ্যে পার্থক্য তোমাদের মনে আছে? একটু বলো তো, হোয়েন আর হোয়াইল পড়ে দেখো, হোয়েন এবং হোয়াইল নিয়ে কথা বলেছিলাম। আর এখানে যদি হোয়ারাজ না দিয়ে আমি হোয়াইল দিতাম তাহলে তো খেলা আরও জমে যেত। এই সূক্ষ্ম পার্থক্যগুলো ক্লাস থেকে ভালো করে দেখে নিও। আচ্ছা, এরপর আমরা হোয়ারাজ নিয়ে বলি। হোয়ারাজ কেন হবে না? হোয়ারাজ হচ্ছে বিপরীত কোনো আইডিয়া। এখানে আমরা বিপরীত কোনো আইডিয়া নিয়ে কথা বলিনি, একটা কথার সাথে একটা সময়কে আমরা সম্পৃক্ত করেছি, যে সত্য মিথ্যার পার্থক্য করাটা কঠিন কখন? যখন আবেগ মানুষকে গিলে ফেলে, আবেগে মানুষ যখন ভেসে যায়। ওয়েল, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি, নিশ্চয় অনুধাবন করেছো যে
ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাসকেও কিভাবে এমসিকিউ প্যাটার্নে সাজানো যায় ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি। করেছিলাম আলহামদুলিল্লাহ, প্রতিটা আয়োজনকে যেন তোমাদের মতো করে প্রাণবন্ত করতে পারি এবং এটা যেন তোমাদের জীবনে একটা স্মরণীয় কোর্স হয়ে থাকে এবং যেন মন থেকে বিশ্বাস করো যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য আর কোনো কোর্স দরকার নেই। আমি জেনে গেছি কি আমাকে করতে হবে, আমি পেয়ে গেছি এমন একটি বই, আর যা কিছু অপূর্ণতা বা শূন্যতা এটা পূরণ হবে প্র্যাকটিসের মাধ্যমে। রাইট? এই বিশ্বাস, এই আত্মবিশ্বাস তোমাদের দিতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ সম্ভবত এটা ফিল করেছো যে এই ধরনের কোর্স যদি কেউ পরবর্তীতে তোমাদের বাংলাদেশে নিয়ে আসতে চায় তাহলে হয় হুবহু আমার মতো হয়ে যাবে, নতুবা আমার থেকে বেশি কিছু দিতে গেলে আমার মনে হয় খুব বেশি ইম্পসিবলই হবে। আমি একটু বললাম খুব বেশি ইম্পসিবল এ কারণে যে বিকল্পেরও একটা সীমা থাকে। আমি এত বিকল্প ধরনের বিষয়গুলো ব্যবহার করেছি যে এর বিকল্প খুঁজে পাওয়া সত্যি অনেক বেশি কঠিন। তবে তারপরে দোয়া করি যুগে যুগে কালে কালে অনেক মানুষের জন্ম হয় নতুন নতুন কিছু নিয়ে, তারাও হয়তো আসবে, এমন অভিনব শিক্ষকের আবির্ভাব ঘটবে, এমন শিক্ষার্থীর আবির্ভাব ঘটবে, তবে সেটা হয়তোবা খুব শীঘ্রই নয়। সো ধরে নিতে পারো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বাংলাদেশে এটি সম্ভবত ফ্রি হ্যান্ড রাইটিং শেখার অনুপম এবং সবচেয়ে বেশি তথ্যমূলক একটি কোর্স, যা তোমাকে অনেক বেশি সমৃদ্ধ করেছে যদি তুমি এটাকে মন দিয়ে অনুধাবন করো। আর একই সাথে এটাও বলি যে তারাই বেশি অনুতপ্ত হবে, তারাই বেশি আফসোস করবে যারা লেগে থাকতে পারেনি। দোয়া তাদের জন্য। আর যেহেতু আমাদের একটা কোর্স শেষ হওয়ার পর 6 মাস পর্যন্ত একটা মেয়াদ থাকে, এই মেয়াদের ব্যাপারে কেউ রিকোয়েস্ট করবে না, বারবার তোমাদের বলে দেওয়া হয়েছে যত খুশি ততবার অ্যাপ এবং ওয়েবসাইট থেকে 6 মাসের ক্লাসগুলো করো। এই ক্লাসের যে তথ্যগুলো দেওয়া হয়েছে বারবার রিভিশন করতে থাকো। তাহলে এই হচ্ছে আজকের কথা। ইনশাআল্লাহ আর বাকি কথা বলবো আগামী দিন, অর্থাৎ 20তম আয়োজনে। থাকবে তো আমার সাথে ইনশাআল্লাহ, প্রত্যাশা রাখছি। আর সাথে মহান আল্লাহর কাছে দোয়া করছি মহান আল্লাহ আমাদের প্রত্যেককে যেন সেই ক্লাসটিতে হাজির হওয়া তৌফিক দান করেন। তোমাদের প্রত্যেকের জন্য দোয়া করে আজকের আয়োজনটি শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।